4 সপ্তাহ পরই দেয়া হতে পারে করোনা টিকার দ্বিতীয় ডোজ। প্রত্যাশা অনুযায়ী হয়নি রেজিস্ট্রেশন। গণহারে প্রয়োগের জন্য প্রস্তুত রাজধানীর 43টি কেন্দ্র। ফেসবুকে 40 ঊর্ধ্ব নারীদের করা হয় টার্গেট। প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয় আপত্তিকর ছবি। বরিশালের বেলালের ব্ল্যাকমেলের শিকার শতাধিক। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে ফ্লাইট নামলেই মেলে শত শত পিস স্বর্ণের বার। তবে গত 4 মাসে বৈধ পথে এসেছে 4 মেট্রিক টন। বাড়ছে রাজস্ব আয়। এবং শরণার্থী প্রবেশে আরও উদার হবে যুক্তরাষ্ট্র। নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা বাইডেনের। মিয়ানমারের সামরিক জান্তাকে ক্ষমতা ছাড়ার আহ্বান। আওয়ামী লীগ সরকার ব্যবসা নয়, সেবা দিতে ক্ষমতায় এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি সম্পন্ন কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে দেশব্যাপী। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করে কথা বলেন তিনি। এ সময় মানসম্মত পণ্য উৎপাদনে আঞ্চলিক পরীক্ষাগার স্থাপনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। চাষযোগ্য জমি দিন দিন কমছে, তার উপর বাড়ছে ছোট্ট এই ভূখণ্ডে জনসংখ্যার চাপ। কিন্তু এর মধ্যেও গেল কয়েক বছরে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থান গড়েছে দেশ। পণ্যভিত্তিক উৎপাদনের সূচকে বিশ্বের শীর্ষভাগে এখন বাংলাদেশের নাম। যে প্রযুক্তি দেশের কৃষিখাতকে এই শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছে, সেই সব উদ্ভাবনী কৌশলকে এবার প্রাতিষ্ঠানিক উদ্যোগে মলাটবদ্ধ করল সরকার। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে সেরা 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে যোগ দেন সরকার প্রধান। আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব, কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। গবেষণার মাধ্যমে অল্প জমিতে বিপুল পরিমাণ ফসল উৎপাদনে আঞ্চলিক পরীক্ষাগার স্থাপনের তাগিদ দেন শেখ হাসিনা। গবেষণা এমন একটা জিনিস একদিনে শেষ হয়ে যায় না, অনেক সময় দীর্ঘ সময় গবেষণা করতে হয়। গবেষণা কাজে তারা যেন তাদের গবেষণার ফসলটা না পাওয়া পর্যন্ত থাকতে পারেন, সেটা আমরা কিভাবে করতে পারি, যে শুধু বিজ্ঞানীরাই এই প্রণোদনাটা পাবেন, তার একটা চিন্তা ভাবনা করবার দায়িত্ব আপনাদের হাতে দিলাম। আপনারা বলেন, আমি সব করতে রাজি আছি। করোনা মোকাবিলায় সরকারের সব চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুরক্ষিত থাকতে হবে মহামারীর শেষ পর্যন্ত। ভ্যাকসিন এসে গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন প্রসঙ্গ। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় টিকা প্রদান পরিকল্পনায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম মাসে 60 লাখের পরিবর্তে 35 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এদিকে চলতি বছর জুনের মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় প্রায় 1,28 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। বছরব্যাপী টিকার 6 কোটি ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 7 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে গণ টিকাদান কর্মসূচি। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম মাসে 60 লাখের পরিবর্তে এখন 35 লাখ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির বিষয় বিবেচনায় এনে প্রথম মাসে 35 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। বাংলাদেশের হাতে থাকা 70 লাখের বাকি 35 লাখও একই ব্যক্তিদের দিয়ে ডোজ সম্পূর্ণ করা হবে। সরবরাহে সমস্যা হলেও যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে পূর্ণাঙ্গ সুরক্ষা দেয়া যায়, এজন্যই এই সিদ্ধান্ত। বৈশ্বিক বাজারে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমরা চিন্তা করছি যে যদি কোনো কারণে আমাদের সাপ্লাই চেইন অব্যাহত না রাখতে পারি, তো টোটাল ম্যানেজমেন্টটা ফেলিউর হবে। তো সেই জন্য আমরা এই ডোজটাকে অর্ধেক করে টোটাল একটা কমপ্লিট টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এদিকে বুধবার রাতে পৃথিবীর বিভিন্ন দেশে টিকা বন্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। তথ্য বলছে, আগামী জুনের মধ্যেই 1,27,92,000 কোভিডের টিকা পাবে বাংলাদেশ। প্রায় 1.5 লক্ষ লোক অলরেডি নিবন্ধিত হয়েছে। টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকবো। কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ এবারও ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের টিকা পেতে যাচ্ছে। 70 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের টিকা পাবার আশা ক্ষীণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
করোনা ভ্যাকসিন নেওয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার জন্য প্রস্তুত রাখা হবে সব মেডিকেল ও স্বাস্থ্যকেন্দ্র। এমনকি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে ভ্যাকসিন গ্রহীতাদের। এ বিষয়কে গুরুত্ব দিয়ে পুরো দেশে চলছে টিকাদান কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টিকাদান কেন্দ্রে হঠাৎ শোরগোল, এক টিকা গ্রহীতার হালকা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করছেন স্বজনরা, আর ভ্যাকসিনেটর এবং স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের। প্রকৃত অর্থে করোনা ভ্যাকসিন প্রয়োগের পর কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তা কিভাবে সামাল দিতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একেবারে হাতে কলমে। এই নাটকটার মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাচ্ছি, মানুষের মধ্যে এখনো টিকার প্রতি অনেক আতঙ্ক ভয় রয়ে গেছে, সেটা যাতে কেটে যায়। সাইড এফেক্টের জন্য আমাদের মেডিকেল অফিসার, মেডিকেল টিম প্রস্তুত থাকবে। তবে সরকার নির্ধারিত কেন্দ্রে সঠিক তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সংরক্ষণের পাশাপাশি যথাযথ নিয়মে শরীরে প্রয়োগেই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় যেমন টিকা সংরক্ষণ করতে হবে, তেমনি প্রতিটা ভ্যাকসিন ভায়াল থেকে 0.5 মিলিমিটারের কম বেশি ভ্যাকসিন নেওয়া যাবে না। গত 2 দিন ধরে তাই শেখানো হচ্ছে ভ্যাকসিনেটরদের। কোল্ড বক্সে করে আমরা জোন অফিসে আনবো। জোন অফিসে আমাদের আইএলআর নামে একটা রেফ্রিজারেটর আছে, সেই রেফ্রিজারেটর আমরা সংরক্ষণ করব। ওদেরকে যাচাই বাছাই করতেছি, ওদেরকে রেজিস্ট্রেশন অনুযায়ী বসাইয়ে তারপর ওদেরকে আমরা ভ্যাকসিনেশন দিচ্ছি। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা থাকায় ভ্যাকসিনেটরতে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। মূলত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতের বাহুতে এই ভ্যাকসিন পুশ করতে হয়। একটি ভায়ালে 10 জনের শরীরে প্রয়োগের ভ্যাকসিন থাকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 8 সপ্তাহের পরিবর্তে 4 সপ্তাহ পরে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেবার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু প্রত্যাশা অনুযায়ী টিকা প্রত্যাশী রেজিস্ট্রেশন হয়নি, তাই দ্রুতই দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতাও তেমন কোনো প্রভাব পড়বে না দাবি তাদের। এদিকে গণহারে প্রয়োগের প্রথম দিনে রাজধানীর 43টি কেন্দ্রে টিকা প্রয়োগের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন ঢাকা সিভিল সার্জন। আর মাত্র একদিন বাদেই শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে দেশের 64 জেলাতেই পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। রাজধানীর 5টি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হয়েছে প্রয়োগ। এখনো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। বড় পরিসরে টিকা দিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে প্রশিক্ষণের কাজ শেষ। 43টি কেন্দ্রে বড় হাসপাতালগুলো বাদ দিয়ে অধিকাংশেই আপাতত রাখা হবে একটি করে বুথ। ভ্যাকসিন জনগণের একদম দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ঢাকা শহরের সকল সরকারি হাসপাতাল, ইনস্টিটিউট, মেডিকেল কলেজ এবং অন্যান্য যে পেশাজীবী হাসপাতাল আছে, পুলিশ হাসপাতাল, সিএমএইচ, পিডি হাসপাতাল, সেখানেও আমরা এবার কেন্দ্র খুলেছি, যে জনগণকে ভ্যাকসিন নেওয়ার জন্য খুব বেশি দূরে যেতে না হয় বা কোনো কষ্ট না হয়। এবং আমরা চাচ্ছি যে সর্বোচ্চ জনগণ আমাদের ভ্যাকসিনটা দেখ, এবং ভ্যাকসিন নিয়ে যে শঙ্কা ছিল এটা আমি মনে করি ইতিমধ্যে কেটে গিয়েছে। এদিকে অ্যাপ চালু না হলেও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 25,000। তাই আগের পরিকল্পনা থেকে সরে এসে প্রথম 4 সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেবার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। সেক্ষেত্রে এর কার্যকারিতা একই থাকবে বলেও মত তাদের। যদি আমরা যথেষ্ট সংখ্যক মানুষকে 70 লাখ মানুষকে যদি এক নাগারে দেওয়ার বিষয়ে আমাদের থাকে, ঘাটতি থাকে, সেক্ষেত্রে তো আমাদের অর্ধেক হয়ে গেলে বাকি অর্ধেককে দেওয়া শুরু করা যেতে পারে। 2 মাস পরে দেওয়ার কথা ছিল, সেটা আমরা যদি সারা না পেলে আমরা 1 মাস পরেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে যে নতুন টিকা চলে আসবে তখন আমরা নতুন অন্যদেরকে টিকা দেওয়া শুরু করব। জনগণকে উদ্বুদ্ধ করতে এই দফায়ও প্রথম দিনে বেশ কয়েকজন বিশেষ ব্যক্তি টিকা নেবেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রয়োগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। 3 দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে গতকাল চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে জেলা সদর হাসপাতালের 10 জন স্টাফ নার্স, 20 জন সহকারী নার্স এবং রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী অংশ নেন। সঠিক পদ্ধতিতে টিকা প্রদানের গাইডলাইন পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। অন্যদিকে সুনামগঞ্জে প্রশিক্ষণ শেষে কোভিড-19 টিকাদানে উৎসাহী করতে এবং সচেতনতা বাড়াতে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যেন স্বর্ণের খনিতে পরিণত হয়েছে। দুবাই থেকে বিমানের ফ্লাইট আসলেই মিলছে শত শত পিস স্বর্ণের বার। তবে গত 4 মাসে এই রুটে বৈধভাবে 34,000 পিস বা 4 মেট্রিক টন স্বর্ণের বার আনা হয়েছে। আর এই খাতে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 70 কোটি টাকা।
চোরাচালান ঠেকাতে কড়াকড়ি অবস্থান নেয় স্বর্ণের বার বৈধ করার হার বাড়ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এখন দুবাই থেকে ফ্লাইট নামলেই যাত্রীদের ভিড় লেগে যায় কাস্টমস অফিসের সামনে। যাত্রীদের এবির স্বর্ণ বৈধ করার প্রক্রিয়া। গত জানুয়ারি মাসে যাত্রীরা বৈধ করেছে 11,062 পিস স্বর্ণের বার। অবশ্য এর আগের মাসে ডিসেম্বরের রেকর্ড পরিমাণ স্বর্ণের বার বৈধ হয়েছিল, যার পরিমাণ ছিল 11,260 পিস। প্রতি মাসে এখন স্বর্ণ থেকে 20 থেকে 22 কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। এয়ারক্রাফটের যে সিটগুলো আছে আমাদের কাস্টমসের অফিসাররা গিয়ে নিয়মিত রামেজ করে, যার কারণে অবৈধ পন্থায় আনার যে ইচ্ছাটা তাদের কমে গেছে। তারা এখন ঝুঁকির মধ্যে আছে, এই জন্য বৈধ পন্থায় আনার চেষ্টা করতেছে। একজন যাত্রী 20,000 টাকা হারে শুল্ক পরিশোধ করে 2টি পর্যন্ত স্বর্ণের বার বৈধ করার সুযোগ পান। আর বৈধ পথে স্বর্ণ আসতে থাকায় চোরাচালান এখন শূন্যের কোঠায়। গত বছরের অক্টোবর মাসে 2টি ফ্লাইট থেকে উদ্ধার করা হয় চোরাই পথে আনা 242 পিস স্বর্ণের বার। তখন থেকে বৈধ পথে আনার পরিমাণ বাড়ছে। সচেষ্ট আছি, কেউ যদি বৈধ পথের আনার পরেও যদি কাছে অতিরিক্ত কিছু থাকে বা বেশি কেউ নিয়ে আসে, সেটা আমরা চেক করছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তবে রহস্য সৃষ্টি হয়েছে বৈধ পথে আনা বিপুল স্বর্ণের বারের গন্তব্য নিয়ে। চট্টগ্রামের জুয়েলারি ব্যবসায়ীদের দাবি, এসব স্বর্ণের বার অলংকার তৈরির জন্য তাদের কাছে আনা হয় না। যেহেতু বাংলাদেশে এখন হলমার্ক চালু হয়েছে, তাহলে মেকিং চার্জের দিকে বিদেশ থেকে অর্ধেক পড়তেছে। স্বর্ণগুলো এনে এখানে পছন্দ পাবে, যার যার নকশা পরিবারের পছন্দ মতো স্বর্ণ তৈরি করতেছে। স্বর্ণ মজবুত রাখছে, কি কারণে স্বর্ণের দাম বাড়তেছে, টাকার দাম কমে যাচ্ছে। 2019 সালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চোরাচালান হয়ে আসা 193 কেজি স্বর্ণের বার জব্দ হলো। বৈধভাবে স্বর্ণ আনার তেমন নজির ছিল না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণে দুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী ট্রলার আসতে শুরু করেছে। এতে খুশি বন্দরের শ্রমিকরা। ব্যবসায়ীরা আশা করছেন নিয়মিত পণ্য আমদানি রপ্তানি সম্ভব হবে। এটা অব্যাহত থাকলে রাজস্ব আদায়ও স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সোমবার ভোরে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর টেকনাফ স্থলবন্দরে আসেনি মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী ট্রলার। টেকনাফ থেকেও যায়নি কোনো পণ্য। গত দুদিন সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ ছিল। এতে বন্দরের শ্রমিকদের মধ্যে তৈরি হয় হতাশা। তবে মিয়ানমার থেকে আসতে শুরু করেছে পণ্যবাহী ট্রলার। বুধবার 2টি ট্রলার আসায় খুশি বন্দরের শ্রমিকরা। বন্দর মা বুটুট নোয়ালে লেবার শ্রমিক চলতে কষ্ট হয়ে যাবে, বন্দর বুটুট আইলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলি পারি। আর পরিবার চালাতে বহুত কষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে আসতে একটা হাম শুরু হয়ে আলাদা। বন্দরের ব্যবসায়ীরা বলছেন, সেনা অভ্যুত্থানের পর আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে কিনা এটা নিয়ে সংশয় ছিল, কিন্তু দুদিন বন্ধ থাকার পর ট্রলারে করে আচার ও শুটকি আমদানি হয়েছে। সেনা অভ্যুত্থানের করা হয়েছে, সেখান থেকে আমরা আশঙ্কা করছিলাম যে বোট আসবে না, মায়ানমার থেকে বাংলাদেশে কোনো মালামাল নিয়ে আসবে না। 2-1 দিন বন্ধ ছিল ওদের এই পরিস্থিতির কারণে। আজকে 2টা বুসামানের বোট আসছে। এই 2-1 দিন আমার খুব অসুবিধা হয়েছিল, ওটা একটু স্বাভাবিক হয়েছে, এই জন্য আমরা মাল পাঠানোর চেষ্টা করতেছি। আর বন্দরের শুল্ক কর্মকর্তা জানালেন, বুধবার থেকে পণ্যবাহী ট্রলার আসতে শুরু করায় আমদানি রপ্তানি স্বাভাবিক হবে। শুল্কি এবং আচারবাহী 2টি ট্রলার আসছে, আশা করি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে। টেকনাফ স্থলবন্দরে গত জানুয়ারি মাসে 8 কোটি 30 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে 6 কোটি 32 লাখ টাকা কম। সময় সংবাদ, কক্সবাজার। রিপ্যাকেজিংয়ের নামে নকল ও ভেজাল সার তৈরির বেশ কিছু কারখানা গড়ে উঠেছে রংপুরে। মনিটরিংয়ের অভাবে মূলত আমদানি নির্ভর জিপসাম, জিঙ্ক সালফেট, বোরন ও ম্যাগনেসিয়াম সালফেটের সার বেশি নকল ও ভেজাল হচ্ছে। এসব ভেজাল সার অবাধে বাজারজাত হওয়ায় টাকা দিয়ে কিনে প্রতারিত হচ্ছেন কৃষক, উর্বরতা হারাচ্ছে জমি। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন রতন সরকার। রংপুরে সারের কোনো আমদানিকারক বা বৈধ কোনো সার কারখানা নেই, কিন্তু সম্প্রতি এ ধরনের 2টি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। বেরিয়ে আসে রিপ্যাকিংয়ের নামে ভেজাল ও নকল সার বাজারজাত করা হচ্ছিল। প্রতি বছরের চাহিদার 1,66,120 টন ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার সরকার অনুমোদিত 182 জন ডিলারের মাধ্যমে জেলার কৃষক পর্যায়ে বিক্রি হলেও
৪৫,১৩৩ মেট্রিক টন জিপসাম, জিঙ্ক সালফেট, বোরন ও ম্যাগনেসিয়াম সালফেট বেসরকারি পর্যায়ের আমদানিকারকরা বিভিন্ন দেশ থেকে এনে নতুন করে প্যাকেটজাত করে খুচরা বিক্রেতাদের মাধ্যমে বাজারজাত করে থাকেন। গুণগত মান কতটুকু কি হবে না হবে সেটা তারাই জানে। মানুষ যদি ভুল না ধরে তাহলে অসুবিধা কীভাবে বুঝবো? আজকে যেমন স্যার ভুল ধরতে পারছে, সেটা আমার দেখা গেল যে নেক্সট যেমন স্যার টাইম দিয়ে গেল, এটা আর থাকবে না। ক্যালসিয়ামের পরিমাণ বা জিঙ্কের পরিমাণ, সালফারের পরিমাণ যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ মোটেও নেই। এতে করে এই চকচকে ধরনের যে মোড়ক, এই মোড়ক দেখে, বিজ্ঞাপন দেখে যে কৃষকরা এই সারগুলো কিনছে তারা প্রতারিত হচ্ছে। আমরা 2টি অভিযান পরিচালনা করি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 65,000 টাকাও এখানে জরিমানা করা হয় এবং এই গোয়েন্দা ভিত্তিক কার্যক্রম আমাদের অব্যাহত আছে। রিপ্যাকিংয়ের সুযোগ নিয়ে কতিপয় আমদানিকারক ভেজাল ও নকল সার বাজারজাত করছে বলে অভিযোগ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের। কৃষি বিভাগের নজরদারির অভাবে এসব চলছে বলে ওঠা অভিযোগের সরাসরি কোনো উত্তর নেই কৃষি কর্মকর্তার। গুণগত মান ঠিক আছে কিনা ভোক্তা অধিকার এবং ডিডি এগ্রিকালচার সহ জেলা প্রশাসনের সার বীজ মনিটরিং কেটে প্রতিনিয়তই এটি আলোচনা হচ্ছে। বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রচলিত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা মোবাইল মনিটরিং নিয়মিত আমাদের দোকান গোডাউন পরিদর্শন করছি। রংপুর জেলায় প্রতি বছর ইউরিয়া ও নন ইউরিয়া সারের চাহিদা 2,11,253 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রংপুরে বিএসটিআই অনুমোদনহীন কাপড় বিক্রি সহ নানা অনিয়মের কারণে 5টি কাপড়ের দোকানকে 90,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার নেতৃত্বে এবং র্যাবের সহায়তায় নগরীর পায়রা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 5টি দোকানে বিএসটিআই অনুমোদনহীন কাপড় বিক্রি সহ বিভিন্ন অসঙ্গতি দেখেন তারা। এজন্য 5টি দোকানের মালিককে 90,000 টাকা জরিমানা করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে অর্ধেক আখ মারাই করে চলতি মৌসুম শেষ করেছে নাটোর চিনিকল। মাঠে আখ থাকলেও নিয়মিত টাকা না পাওয়ায় চিনিকলে আখ দেয়নি কৃষকেরা। অপরদিকে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় চিনিকলটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় শ্রমিক কর্মচারীরা। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। চলতি মৌসুমে 1,32,000 মেট্রিক টন আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত 11 ডিসেম্বর মারাই মৌসুম শুরু করে নাটোর চিনিকল। চিনিকলের এলাকায় মাঠে এখনও আখ থাকলেও কৃষকরা তা সরবরাহ বন্ধ করে দেন। এ পরিস্থিতিতে 1 মাস 20 দিনের মাথায় 2রা ফেব্রুয়ারি মাত্র 70,000 মেট্রিক টন আখ মারাই করে মৌসুম শেষ করে নাটোর চিনিকল। 3 মাসের বেতন না পাওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আগামীতে চিনিকলটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় শ্রমিক কর্মচারীরা। মেল 4 মাস চলবে, সেখানে 2 মাস চললো মেল ভবিষ্যতে কি হবে, আমরা কিভাবে চলবো না চলবো। 3-4 মাসের হলো বেতন বকে আছে, আমরা কি খাবো, কি করে চলবো, আমাদের চলার খুব সমস্যা হচ্ছে। গত মৌসুমের আখের দাম সময় মতো না দেওয়ার পাশাপাশি চলতি মৌসুমের 7 কোটি টাকা বকেয়া রেখেছে নাটোর চিনিকল। এতে কৃষকরা চিনিকলে কম আখ দিয়ে অধিকাংশ গুড় উৎপাদনকারীদের সরবরাহ করছেন। এবার কুশল দিয়েছি, মিল বন্ধ হয়ে গেছে, আমার মাঠে কুশল পড়ে আছে। কুশলের টাকা একটাও পাই না, এখন আমরা খুব কষ্টের দিন। তো কুশল এখন তো কালকিনি সেন্টার বন্ধ হয়ে গেছে, আমরা কলে বেচলে নগদ টাকা পাই। চিনিকল কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে আখের রস কমায় চিনি আহরণ কম হয়েছে। মারাত্মকভাবে হ্রাস পাওয়ার জন্যই আমরা আখ খুব কম পাইছি সাপ্লাই। যেটা নাটোর সুগারের মিলের জন্য আসলে খুবই কষ্টদায়ক এবং পীড়াদায়ক। চলতি মৌসুমে নাটোর চিনিকল 8,580 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও 3,670 মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর। ভোরের সময় আরও থাকছে। করোনায় পর্যটন শিল্পের ক্ষতি কাটাতে আরব আমিরাত সরকারের নানামুখী উদ্যোগ। পর্যটক টানতে নজিরবিহীন সুবিধা সহজ করা হচ্ছে শ্রম আইন। শুধু যানবাহন চলাচলে অবিশ্বাস্য গতি আনেনি, নান্দনিক সৌন্দর্য মানুষকে রীতিমতো মুগ্ধ করছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। এক সময়ের ভাঙাচোরা দুর্ভোগের সড়কে এখন দেশের সবচেয়ে গতিময়, যানজটবিহীন ও স্বাচ্ছন্দ্যময় চলার পথ। সারিবদ্ধ ল্যাম্পপোস্টের আলোর ফোয়ারায় রাতের বেলায় এক অন্য রূপে ধরা দেয় 6 লেন বিশিষ্ট এই রাজপথ। ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ঘুরে এসে আশরাফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন
সালাউদ্দিন সুমন। এমন সুপ্রশস্ত ছিমছাম আর দৃষ্টিনন্দন সড়ক দেখে ভরকে যেতে পারেন যে কেউ। উন্নত বিশ্বের কোনো দেশের রাজপথ ভেবে ভুল করাটাও অস্বাভাবিক কিছু নয়। আদতে এটি বাংলাদেশের ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের চিত্র। 6 লেন বিশিষ্ট এই রাস্তাটি দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্তের সূচনা করেছে। প্রায় 1 বছর আগে চালু হওয়া রাস্তাটি মানুষের জীবনে শুধু গতিই আনেনি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধও করছে। এখন 30 মিনিটে বা 35 মিনিটে আমরা ঢাকা যেতে পারি, আগে 2 থেকে 3 ঘন্টা লেগে যেত। 10 বছর আগে আমি রোডে চলাফেরা করতাম, তাই 10 বছর পর আবার আসলাম যে না, খুবই উন্নত, খুব ভালো, মনে হয় যে বিদেশে আছে। এইটা দেখে মনে হয়েছে অনেক ভালোই, আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। ধীরগতির যানবাহনের জন্য 2 পাশে আলাদা সার্ভিস লেন থাকায় এই পথে দ্রুতগতির যানবাহন চলে নির্বিঘ্নে। দিনের শেষে যখন সন্ধ্যা নামে তখন অন্যরকম এক রূপে ধরা দেয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সন্ধ্যার পর যখন ধীরে ধীরে আঁধার নেমে আসে তখন আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ল্যাম্পপোস্টের বাতিগুলো, সেই বাতি থেকে আলোগুলো যেন পিচ ঢালা পথে ফোয়ারার মতো ঝরে পড়তে থাকে। রাতের মাওয়া রোড সত্যিই মোহনীয়। আলোয় আলোয় উদ্ভাসিত রাজপথের সৌন্দর্য যেন কল্পনাকেও হার মানায়। রাত নামলেই কর্মব্যস্ত শহুরে জীবনের ক্লান্তির ছাপ মুছতে এই আলোর রাজ্যে ছুটে আসেন বহু মানুষ। শুভ্র আলোর ফলগোধারায় গা ভাসিয়ে মনটা রাঙিয়ে নেন তারা। অপূর্বময় সুন্দর, সামনের সাইডটা অনেক সুন্দর, খুব ভালো লাগার মতো জিনিস আর কি। জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গায়, তো এখানে এসে মানে ভালোই লাগছে। কোনো ধুলাবালি নাই, কোনো কিছু নাই, যে সুন্দর পরিবেশ, রাস্তাও খুব সুন্দর, খুব ভালো লাগে সব মিলিয়ে। ভিডিও করতে করতে বললাম যে গাড়ি ড্রপ করো, আমরা এখানে নামি, ভালো লাগছে বলেই নামছি। ঢাকা থেকে মাওয়া হয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত প্রায় 55 কিলোমিটার দীর্ঘ এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হলে পুরো পথের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশবাসী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। কিশোরগঞ্জের ভৈরবে থেমে থাকা বাসে রহস্যজনকভাবে আগুন লাগে, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে 14 জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ইকোনো পরিবহনের একটি বাস। পথে ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে যাত্রা বিরতি দিলে হঠাৎ পেছন সিটে ধোঁয়া দেখেন যাত্রী ও চালক। দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন তারা। পরে ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে একই স্থানে থেমে থাকা 3টি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এদের মধ্যে বিসমিল্লাহ পরিবহনের চালক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গত দুদিনে শীত কমতে শুরু করেছে ঠাকুরগাঁওয়ে। সে খবর জানাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। ধন্যবাদ জাফর। আপনি জানেন যে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁয়ে কিন্তু বরাবরই তীব্র শীত অনুভূত হয়। এবারও কিন্তু দীর্ঘ সময় ধরে এই তীব্র শীত ঠাকুরগাঁয়ে অনুভূত হচ্ছে এবং আমরা বর্তমানে যেই পরিস্থিতি লক্ষ্য করছি তা হচ্ছে যে গত দুদিন ধরে সূর্যের যে উষ্ণতা, সেই উষ্ণতা কিন্তু তীব্রভাবে পাওয়া যাচ্ছে, আর সেই কারণে কিছুটা মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে এবং এই অবস্থাতে সাধারণ মানুষের যে দুর্ভোগটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে বরাবর যেভাবে শীত অনুভূত হয়, কনকনে ঠান্ডা অনুভূত হয় এবং মানুষ যে কর্মের সন্ধানে বেরিয়েও তারা কিন্তু কাজ না পেয়ে আবার বাসায় ফিরে যায়, এই অবস্থা থেকে কিন্তু এই গত দুদিন ধরে কিছুটা ফিরে এসেছে জনজীবনে। তবে সাধারণ মানুষের যেই কষ্ট, যে অনুভূতি, তা কিন্তু এই বরাবরই এই শীত যে পরে সেই শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু তাদেরকে চলতে হয়। এই অবস্থাতে আমরা স্থানীয় একজন বাসিন্দা রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কি অবস্থা আমরা একটু জানতে চাই আপনার কাছে, যে ঠাকুরগাঁয়ের শীত নিয়ে একটু কথা বলবেন, যে ঠাকুরগাঁয়ের শীত বর্তমানে কীরকম বিরাজ করছে। ঠাকুরগাঁয়ে আসলে গত সপ্তাহে যে তীব্র শীত ছিল, তীব্র শীতে
ঠাকুরগাঁয়ের জনজীবন স্থবির হয়ে পড়েছিল। ঠাকুরগাঁর কর্মচঞ্চল মানুষ যারা কাজ করে খায়, এই খেটে খাওয়া মানুষগুলি আসলে কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছে, এমনটাও ঘটেছে। গত এক সপ্তাহের পর এই সপ্তাহে আবার নতুন দিনে আজকে গত 2-1 দিন ধরে শীতের তীব্রতা তেমনটা কমে গেছে এবং স্বাভাবিক অবস্থায় মানুষ ফিরে এসেছে। আবার সেই কর্মচঞ্চল মানুষ তার কর্মে ফিরে এসেছে। আমরা আশা করব যে সেই অবস্থাটা বিরাজমান হলে আবার মানুষ সেই কর্মচঞ্চল অবস্থায় ফিরে যাবে, আবার ঠাকুরগাঁও এবং দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে স্থানীয় একজন বাসিন্দা যে উনি জানাচ্ছিলেন আমাদেরকে এই শীতের সার্বিক পরিস্থিতি নিয়ে। তবে আমরা বলতে পারি যে যদি এই ধরনের আবহাওয়া বিরাজ করে তাহলে স্বাভাবিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ফিরে আসবে। তবে আমরা লক্ষ্য করছি যে ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত খানিকটা ঘন কুয়াশা থাকছে এবং সাথে যে হিমেল বাতাস তা কিন্তু প্রবাহিত হচ্ছে। সেই কারণে শীতের যে অনুভূতিটা, কনকনে যে অনুভূতি তা কিন্তু শরীরে লাগছে। এই অবস্থাতে জনজীবনে যদিও সূর্যের উত্তাপ পরবর্তীতে আমরা লক্ষ্য করছি বেলা বাড়ার সাথে সাথে, তারপরেও কিন্তু শীত, সকালের যে শীত সেই শীতটা কিন্তু সেইভাবেই অনুভূত হচ্ছে। তো এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে স্বাভাবিক যে একবারে চলাফেরা, সেই স্বাভাবিক চলাফেরা কিন্তু একেবারে ফিরে এসেছে, এটা আমরা কিন্তু বলতে পারি না। আমরা বলতে পারবো যে এই কনকনে শীত এবং হিমেল বাতাস যদি না থাকে সকালে, তাহলে কিন্তু যেই স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে মনে হচ্ছে। তবে এই অবস্থাতে এখনো পর্যন্ত যারা ছিন্নমূল মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কিন্তু কষ্টটা এখনো রয়ে গেছে। তারা শীত বস্ত্রের অভাবের কথা জানাচ্ছেন আমাদেরকে। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে যে এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে যেভাবে শীত অনুভূত হচ্ছে, এই অবস্থাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে কিনা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন যে শুরুর দিকে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের যেই দপ্তরগুলো আছে তারা যেভাবে শীত বস্ত্র জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছিলেন, সেভাবে কিন্তু এখন আর শীত বস্ত্র প্রেরণ করছেন না। অর্থাৎ প্রথম দিকে শীত বস্ত্র যেভাবে জেলা প্রশাসনের কাছে এসেছিল তা কিন্তু ইতিমধ্যে বিতরণ হয়েছে। এখন নতুন করে তেমন শীত বস্ত্র বিতরণ করতে পারছেন না। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে বেসরকারি সংগঠনগুলো আছে এবং সমাজের যে বিত্তবান বা অন্যান্য বেসরকারি ব্যাংক যেগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিছু কিছু করে শীতবস্ত্র জেলা প্রশাসনকে দিয়ে সহায়তা করছে। এই শীতবস্ত্রগুলো সাধারণ যারা ছিন্নমূল মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো ঠাকুরগাঁও থেকে শীতের পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। জাফর, ঠাকুরগাঁয়ে কমতে শুরু করেছে শীত, সে খবর জানাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে রাজশাহীতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। গতকাল বিকেলে নগরীর লক্ষ্মীপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর নগরীর সিএনবি মোড় ঘুরে এক স্থানে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে আল জাজিরা এমন মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেনাবাহিনীর প্রধানকে জড়িয়ে নানা মিথ্যাচার করেছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। তাই এই সংবাদ মাধ্যমকে বয়কটের আহ্বান জানান বক্তারা। এতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় পতাকা অবমাননা মামলায় 19 শিক্ষক কর্মকর্তার জামিন দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ফজলে রাহি তা মঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়, গত 16 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজয় দিবসের কর্মসূচিতে ব্যবহৃত জাতীয় পতাকায় সবুজের মাঝে লাল বৃত্তের পরিবর্তে চতুর্ভুজ আকারের বৃত্ত ব্যবহার করা হয়। ঘটনার পরদিন ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক মশিউর রহমান ও মাহমুদুর রহমান
বাদী হয়ে উপাচার্য ডক্টর নাজমুল আলম কলিমুল্লাহ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান সহ 18 শিক্ষকের বিরুদ্ধে তাজহাট থানায় একটি মামলা করেন। গত 7 জানুয়ারি মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে শহরের মডার্ন মোড়ে এ মানববন্ধন করা হয়, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। যশোর সহ দেশের বিভিন্ন স্থানে ইটভাটার দূরত্ব কমানো সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। গতকাল সকালে যশোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সহস্রাধিক ইটভাটার শ্রমিক ও মালিক অংশ নেন। এ সময় তারা নিষিদ্ধ এলাকার দূরত্ব কমিয়ে 1000 মিটারের পরিবর্তে 450 মিটার করার দাবি জানান। অন্যথায় আগামী বছর থেকে ইট বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র চালু ও অভিযানের নামে ইটভাটা ভাঙা বন্ধের দাবি জানান তারা। একই দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহেও মানববন্ধন করা হয়। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে জমজমাট ইলিশের বেচাকেনা, সে খবর জানাতে ঘাট এলাকার মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, জাফর, এই পদ্মা তীরের যে মাছের আড়ত, সেখানে কিন্তু ইলিশ সহ হরেক রকম মাছের মেলা বসেছে। হাঁকডাকে বিক্রি হচ্ছে ভোর থেকে নানা রকমের মাছ, এবং এই মাছের যে পসরা বসেছে সেখানে কিন্তু পদ্মার সমানে ইলিশ এবং ইলিশের পাশাপাশি কিন্তু চিতল, বোয়াল, আইড়, পাঙ্গাস সব রকমের মাছ কিন্তু ভরে গেছে। পুরো মৎস্য আড়তগুলো কিন্তু মাছে মাছে ভরপুর। এখানকার এই অঞ্চলের যে বিভিন্ন খুচরা বিক্রেতা আছেন তাদের পাশাপাশি শৌখিন ক্রেতারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এসছেন। আজকে ছুটির দিন থাকবার কারণে কিন্তু ক্রেতাদের যে অনেক ভিড়। আপনারা দেখছেন যে একটি চিতল মাছ একদম তাজা পদ্মা থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এই 10 কেজির চিতল মাছটি তারা পাইকারি কিনেছেন 9,000 টাকায়, এটি 11,000 টাকা দাম হাঁকছেন। তো আমরা এই যে মাছের একজন আড়তদার, তার কাছে জানতে চাইব এই চিতলটি সম্পর্কে, যে এই পদ্মার তাজা চিতল সম্পর্কে একটু বলবেন আমাদের। ধন্যবাদ। এটা পদ্মার তাজা চিতল মাছ, অনেক দিন পর এত বড় চিতল ধরা পড়লো। এটার দাম কিনা হয়েছে 11,000, বিক্রি 12-13,000 টাকা হবে। আর বিভিন্ন মাছে আমদানি আছে পদ্মার। ইলিশ মাছের দামটা একটু বেশি এবং অন্যান্য মাছ স্বাভাবিক মূল্যে আছে। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। তো এই যে আড়তদার বলছিলেন চিতল মাছের কথা, যে এত বড় চিতল সাধারণত পাওয়া যাচ্ছে না। তো আমরা এই যে এই মাছের জন্য যে হরেক রকমের মাছ থাকলেও কিন্তু ইলিশের জন্য সেরা হচ্ছে এই দেশ সেরা ইলিশের হাট হচ্ছে এই মাওয়া, এবং সেখানে এই যে টনে টনে ইলিশ সেখানে কিন্তু আমরা দেখছি যে বাজারে উঠেছে, এবং এই টনে টনে ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে সমানে। এবং এখানে আমাদের এই যে মুন্সিগঞ্জ জেলা, এখানে কিন্তু জেলা মৎস্য অফিস বলছে যে 1064 জন নিবন্ধিত জেলে আছে, যেসব জেলেরা এই গেল অর্থ বছরে তারা কিন্তু 2152 মেট্রিক টন ইলিশ তারা এই নদী থেকে তুলেছেন। তবে সরকারের এই হিসাবে বাস্তবে কিন্তু এর পরিমাণ অনেক বেশি, এবং প্রতি বছর এই জেলায় 32,852 টন মেট্রিক টন কিন্তু মাছের চাহিদা রয়েছে। তার বিপরীতে কিন্তু এখানে মাছ উৎপাদন হচ্ছে 32,550 মেট্রিক টন, এবং এরই মধ্যে কিন্তু বাজারে অনেক জাটকা মাছ পাওয়া যাচ্ছে। সে কারণে কিন্তু কম্বিং অপারেশন হয়েছে, যেটি 16 জানুয়ারি পর্যন্ত 7 দিন এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিন, এই 15 দিন ধরে কিন্তু কম্বিং অপারেশন হয়েছে, যেখানে 22টি মোবাইল কোর্ট সহ 86টি অভিযান
পরিচালিত হয় এবং সেখানে কিন্তু 1.5 লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর কারেন্ট জালের কারখানা রয়েছে, সেখানে অপারেশন হয়েছে এবং এই কারেন্ট জালের কারণে কিন্তু এখানে মৎস্য নিধন হচ্ছে বলেও কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং এই যে পদ্মা তীরের যে মাছের আড়ত, সেই আড়তে এই ইলিশের যে বড় ধরনের অর্থনৈতিক যে সমৃদ্ধির পাশাপাশি কিন্তু এখানে 2000-এরও বেশি মৎস্যজীবী এবং অনেক লোকজন এখানে কাজ করেন এবং প্রতিদিন ভোরে কিন্তু মাছের পসরা বসে পূর্ব আকাশে সূর্য উঁকি দেবার আগে থেকে কিন্তু হাঁক ডাকে বেচা বিক্রি শুরু হয়ে যায় এবং এই যে পদ্মার সুস্বাদু ইলিশ সেটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং জেলা মৎস্য অফিস বলছেন যে উৎপাদনও কিন্তু বাড়ছে। এবার মা ইলিশ রক্ষা অভিযান সফল হবার কারণে কিন্তু নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে এবং ইলিশের পাশাপাশি কিন্তু বড় আকারের আইড়, বোয়াল, বিশেষ করে পাঙ্গাস মাছও কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে, রিটা মাছ পাওয়া যাচ্ছে এবং এই পদ্মায় যেটি ঐতিহ্য সেটি হচ্ছে পোনা মাছ। এই পোনার কিন্তু প্রচুর বাজারে উঠেছেন এবং এখানকার যে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে এই যে আড়ত যেটি রয়েছে সেটি কিন্তু এখন সংকুলান হচ্ছে না, এত মাছ এবং এত ক্রেতা বিক্রেতার ভিড়। এর পাশে কিন্তু পদ্মা সেতুর যে পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়েছে, এরপরে কিন্তু পর্যটকদের প্রচুর ভিড় পড়েছে এবং সে কারণে কিন্তু এই যে আড়ত, সেই আড়তের পাশে যে রাস্তাটি ছিল যেখান থেকে পদ্মা তীরের জেলেরা টনে টনে মাছ নিয়ে এই হাটে আসেন, সেই রাস্তাটি কেটে দেওয়া হয়েছে। সে কারণে কিন্তু এই মাছ নিয়ে প্রবেশে অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং জেলেরা এবং এখানকার আড়তদাররা বলছেন যে তাদের সেই রাস্তাটিকে সচল করে দেবার জন্যে এবং এখানে পয় নিষ্কাশন সহ এখানকার জেলেদের নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। তারা কিন্তু বলছেন আধুনিকায়নের কথা এবং এই হাটে ঢুকবার জন্যে যে বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি নিয়ে তারা এসছেন, কিন্তু এখানে কিন্তু মাছ নিয়ে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, যানজট তৈরি হচ্ছে। এই ভোরবেলাতে তারা কিন্তু রাস্তাটি প্রশস্তকরণের দাবি তুলেছেন এবং এইখানে যে মাছের এই কেনাবেচা সেটি যে এত ভোরবেলায় সেটি কিন্তু বিস্ময়কর এবং হাজারো ক্রেতা বিক্রেতার যে ভিড়, সেই মাছের আড়তের এই ছিল সর্বশেষ। জাফর, মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে সেখানকার মাছের আড়তের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন, এখানকার অন্যতম আকর্ষণ বন্যপ্রাণী করমজল প্রজনন কেন্দ্র। এই কেন্দ্রটি মোংলা বন্দরের কাছাকাছি হওয়ায় ট্যুরিস্ট লঞ্চ, জালিবোট, ট্রলার সহ বিভিন্ন নৌযানে অনেক দেশি বিদেশি পর্যটকরা দিনের সুন্দরবনের নৈসর্গের দৃশ্য দেখে ফিরতে পারেন। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মোংলা বন্দর ফরেস্ট ঘাট থেকে ট্যুরিস্ট বোট, জালিবোট কিংবা ট্রলার ভাড়া করে যেতে পারেন সুন্দরবনের গহীন জঙ্গল করমজলে। রিজার্ভের ভাড়া হতে পারে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। পশুর নদীর পশ্চিম তীরে যেতে সময় লাগতে পারে বড়জোর 40 মিনিট। করমজলে ঘাটে নামার সাথে সাথে আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেবেন বন বিভাগের কর্মকর্তারা। মায়াবী চিত্রল হরিণ, কুমির, বানর সহ নানা পশু পাখি রয়েছে। ফুড ট্রেল ও ওয়াচ টাওয়ার। একটু হাঁটলেই দেখতে পাবেন বানরে ছুটোছুটি, খাবার দেবেন কাছে বসবে, আর দীর্ঘ সময় হাতে খাবার রাখলে লাফিয়ে লাফিয়ে ছো মেরে নিয়ে যাবে। হরিণকে নিজ হাতে খাবার খাওয়ানো একটা আলাদা অনুভূতি, যেন মন ছুঁয়ে যায়। সুন্দরবনের সৌন্দর্যটা হচ্ছে এমন একটা সৌন্দর্য যেটা আপনি ক্যামেরার মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতে পারবেন না, শুধুমাত্র চোখের অনুভূতিতে এটা প্রকাশ হবে। কুমির দেখলাম, বানর দেখলাম, হরিণ দেখলাম, যেগুলো আমরা কখনো দেখি নাই। আমি এমনিতেই অ্যানিমালসদেরকে অনেক বেশি পছন্দ করি। এখানে যখন আসছি দেন মনে হয়েছে কি নিজের রাজ্যে এসেছি। দেখতে পাবেন কুমির প্রজনন কেন্দ্র। কেন্দ্রের পাশ দিয়েই চলে গেছে ফুড ট্রেল। এখান থেকে 1.5 কিলোমিটার কাঠের পথটি শুরু। বন ঘুরে দেখতে হলে এ পথে হাঁটতেই হবে। রয়েছে সুন্দরবনের বিরল 2 প্রজাতির ডলফিন শুশুক ও ইরাবতীর চিত্র গ্যালারি। দর্শনার্থীদের আরও সুযোগ সুবিধা বাড়াতে নতুন প্রকল্পের কাজ চলছে। এখানে ইন্টারপ্রিটেশন সেন্টার সহ একটা গেট এবং অন্য একটা ঝুলন্ত ব্রিজ ইনশাআল্লাহ এবছর হয়ে যাবে। করমজল প্রজনন কেন্দ্রটি স্থাপিত হয় 2000 সালে। প্রতি বছর দেশি বিদেশি লক্ষাধিক পর্যটক এখানে ভ্রমণে আসেন। সময় সংবাদ, বাগেরহাট।
দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরও উদার হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম পুনরায় চালুর ঘোষণা দেন তিনি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তীব্র সমালোচনা করে দেশটিতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক জান্তাকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ারও আহ্বান জানান বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। বক্তব্যের শুরুতেই বলেন, যুক্তরাষ্ট্র ফিরেছে, পররাষ্ট্রনীতিও ফিরেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম পুনরায় চালুর ঘোষণা দেন বাইডেন। America is back. Diplomacy is back at the center of our foreign policy. We must meet the new moment, accelerating global challenges. From the pandemic to the climate crisis to nuclear proliferation, challenging. মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তীব্র সমালোচনা করে দেশটিতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক জান্তাকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বাইডেন। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন তিনি। The Burmese military should relinquish power they have seized, release the advocates and activists and officials they have detained. ট্রাম্প প্রশাসনের আমলে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের সঙ্গে বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন। এছাড়া রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। করোনা মহামারী নিয়ন্ত্রণে আগামী 7 ফেব্রুয়ারি থেকে 14 দিনের জন্য অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। তবে বিদেশে অবস্থান করা নিজ দেশের নাগরিক ও গৃহকর্মীদের প্রবেশে কোনো বাধা নেই। এছাড়া রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনায় বিপর্যস্ত কুয়েতও পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন লকডাউন ও কারফিউ থাকলেও সে পথ থেকে সরে আসছে দেশটির সরকার। বিমানবন্দর চালু করা হলেও সংক্রমণ রোধে আগামী 7 ফেব্রুয়ারি থেকে 2 সপ্তাহের জন্য অভিবাসীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। তবে স্বাস্থ্যবিধি মেনে গৃহকর্মী ও নিজ দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে পারবেন। কুয়েতে করোনার প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কুয়েত সরকার নতুন একটি পদক্ষেপ নিয়েছে। সকল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, শপিং মল সবকিছু 8টা থেকে সকাল 5টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্লাইট 2 সপ্তাহের জন্য 7 ফেব্রুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ওষুধ ও খাবার সরবরাহকারী দোকানগুলো খোলা থাকবে। সময় সংবাদ, কুয়েত। জার্মানিতে 4.5 থেকে 5,000 বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি খণ্ডকালীন কাজে নিয়োজিত আছেন। কিন্তু করোনার কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন তাদের অনেকে। এতে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করতে হচ্ছে তাদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। পড়ালেখার খরচ কম এবং বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকায় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পছন্দের দেশ জার্মানি। বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অনেকেই খণ্ডকালীন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু গত কয়েক মাস ধরে করোনা মহামারীর কারণে ম্যার্কেল প্রশাসনের দেয়া লকডাউনে কর্মহীন হয়ে বিপাকে অনেক শিক্ষার্থী। আগামী 1 বছর মনে হচ্ছে এখানে সার্ভাইভ করাটা কঠিন হয়ে যেতে পারে। পাশাপাশি যারা আমার মতো এন্টারপ্রেনারশিপ ফিল্ডে আসতে যাচ্ছেন ওনাদের ব্যাপারে বলবো আপাতত রিস্কটা বেশি করে মাথায় রাখবেন। জব কোর্স করে ছোটো করে ফেলা হয়েছে এবং 20 ঘন্টার জব কেউ করতে পারছে না এখন বর্তমানে, এবং ইভেন যারা পাশ করে বেরিয়েছে তাদের জন্য এখন প্রবলেম। সংকট কাটাতে জার্মানির শিক্ষা মন্ত্রণালয় স্থানীয়দের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের করোনাকালীন ঋণ সুবিধা দিলেও লকডাউনের কড়াকড়িতে নতুন করে শঙ্কা বাড়ছে প্রবাসীদের। বাংলাদেশি স্টুডেন্টরা রয়েছে তারা সবাই এখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে যেহেতু লকডাউন চলছে। জার্মানিতে করোনায় এখন পর্যন্ত 60,000 মানুষ মারা গেছেন। আগামী 17 ফেব্রুয়ারির পর লকডাউন শিথিল করা হবে কিনা তা নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে ম্যার্কেল সরকার। জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আসা শুধুমাত্র বাংলাদেশিই নয়, সারা পৃথিবীর সকল শিক্ষার্থীদের
সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত জার্মানির শিক্ষা মন্ত্রণালয়। তবুও এই বছরটি যে সবার জন্য সংকটের মধ্য দিয়ে যাবে এমনটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট সকলেই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন শিল্পে ব্যাপক ধস নামলেও ক্ষতি কাটিয়ে উঠতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পর্যটকদের টানতে দেয়া হচ্ছে নজিরবিহীন সুযোগ সুবিধা। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে মেধা ও মননশীলদের নাগরিকত্ব দেওয়ারও ঘোষণা দিয়েছে আমিরাত সরকার। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। মহামারীর ক্ষত কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় সংযুক্ত আরব আমিরাত। এই জন্য বিদেশি পর্যটকদের টানতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এই উদ্যোগের সুবিধা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সহ ভ্রমণ পিপাসুরা। লকডাউনের পর থেকে এদেশের পর্যটন শিল্পে এক ধরনের ধস নামে। ঢাকাটা কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যেই অনেক ধরনের পলিসি নিয়েছে, যে পলিসিগুলোতে সারা পৃথিবীর সকল পর্যটকদের আকৃষ্ট করতে পেরেছে। দেশটির পর্যটন সম্ভাবনা তুলে ধরতে গেল বছর অক্টোবরে দুবাই এক্সপো হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে নতুন শিডিউল ঘোষণা করা হয়েছে। চলতি বছরের 1 অক্টোবর থেকে 2022 সালের মার্চ পর্যন্ত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় এই প্রদর্শনী। দুবাই এক্সপো সফল করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। পর্যটন খাতকে শক্তিশালী করতে খরচ করা হচ্ছে শত শত কোটি ডলার। পর্যটকদের সেবা নিশ্চিতে সহজ করা হচ্ছে শ্রম আইন। 11 মিলিয়ন টুরিস্ট 2019-এ দুবাইয়ের বিভিন্ন হোটেলে ছিল। সেই নাম্বারটা গত 4 মাসে, মে মাস থেকে শুরু করে মে, জুন, জুলাই, অগস্টে 5.5 মিলিয়নে চলে যায়। দুবাইয়ের 7 তারকা মানের হোটেলগুলো সহ সমুদ্রপৃষ্ঠে গড়ে ওঠা নানা আকর্ষণীয় জায়গায় পর্যটকদের আনাগোনা অনেকখানি বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে এক্সপোকে ঘিরে শীঘ্রই পর্যটকদের ভিড় আরও বাড়বে। পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম আকর্ষণীয় শহর হচ্ছে দুবাই, কিন্তু করোনা সংক্রমণ সে আকর্ষণে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। ভ্রমণ পিপাসুরা সেই সংক্রমণ কাটিয়ে আবারও আকর্ষণে মুগ্ধ হতে চায়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে নতুন সরকার গঠন নিয়ে জটিলতা কাটছেই না। রাজনৈতিক দলগুলোর শর্তের বেড়াজালে পড়েছেন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ মারিও দ্রাঘি। দলগুলোর সমর্থন আদায়ে বৈঠক শুরু করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, পার্লামেন্টের আস্থা ভোটে ব্যর্থ হলে নতুন নির্বাচনের বিকল্প থাকবে না। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির উচ্চকক্ষ সিনেটে নিরঙ্কুশ সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের পদত্যাগের পর প্রেসিডেন্ট সার্জো মাত্তারেল্লা বিশিষ্ট অর্থনীতিবিদ মারিও দ্রাঘিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। তিনি সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায়ে বৃহস্পতিবার থেকে বৈঠক শুরু করেছেন। তবে অধিকাংশ রাজনৈতিক দল নানা শর্ত জুড়ে দেয়ায় বিপাকে পড়েছেন তিনি। আশা করি ঐক্যবদ্ধভাবে চলমান সংকট মোকাবেলা করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থ আমাদের দেশের জন্য একটি বিরাট সুযোগ। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাঘি নিরপেক্ষ এবং অর্থনীতিবিদ হিসেবে ব্যাপক সুনাম রয়েছে। ফলে রাজনৈতিক দলগুলো তার বিরোধিতা করার মতো সুযোগ পাচ্ছে না। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ আলোচনার পরও পার্লামেন্টে আস্থা ভোট অর্জনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের দিকেই হাঁটতে হবে ইতালিকে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ভারতের কনিষ্ঠতম পাইলট হয়ে ইতিহাস গড়েছেন কাশ্মীরি তরুণী আয়েশা আজিজ। মাত্র 25 বছর বয়সে বিমান ওড়ানোর লাইসেন্স পেয়েছেন তিনি। তাকে নিয়ে গৌরবে ভাসছে ভূস্বর্গ। ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ আকৃষ্ট করেছে তাকে। ঝুঁকি নিতে কখনো পিছপা হননি। এই রোমাঞ্চের নেশায় তাকে বানিয়েছে পাইলট। বলছি জম্মু কাশ্মীরে জন্ম নেওয়া ভারতের সর্বকনিষ্ঠ পাইলট আয়েশা আজিজের কথা। স্বপ্নপূর্ণের পথে বাবা মায়ের উৎসাহ ও সহযোগিতায় হয়েছে পাথেই। ছেলেবেলা থেকেই আমি ঘুরতে খুব ভালোবাসি, বিশেষ করে বিমানে চড়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো। তখন থেকেই মনে মনে স্থির করেছিলাম বড় হয়ে পাইলট হব, কারণ 9টা 5টা অফিস করা আমার ভালো লাগে না। নিত্য নতুন জায়গায়, বিভিন্ন ধরনের আবহাওয়ায়, নতুন নতুন মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করে। তাছাড়া 200 জন যাত্রীকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যেও একটা বিরাট চ্যালেঞ্জ রয়েছে। তার জন্য অসম্ভব মনের জোরের প্রয়োজন। এই গুরুদায়িত্ব পালন করতে আমার দারুণ লাগে।
2011 সালে মাত্র 15 বছর বয়সে কনিষ্ঠতম স্টুডেন্ট পাইলট হিসেবে MiG-29 যুদ্ধবিমান উড়িয়ে তাক লাগিয়েছিলেন আয়েশা। পরে গ্র্যাজুয়েট হন বম্বে ফ্লাইং ক্লাব থেকে। 2017 সালে পান কমার্শিয়াল লাইসেন্স। আয়েশার দৃঢ় বিশ্বাস, শুধু তিনি নন, গত কয়েক বছরে কাশ্মীরি নারীরা নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আবারও দেশের খবর। তীব্র ঠান্ডা ও কুয়াশায় ভীষণ বিপাকে ছিন্নমূল মানুষ। তাদের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন আমাদের সহকর্মী রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন, জাফর, গত কয়েকদিন ধরে যে এই অঞ্চলে যে শৈত্যপ্রবাহ গেছে সেটির রেশ কিন্তু অনেকটাই কেটে গেছে। অর্থাৎ এখন গত কয়েকদিনের তুলনায় যে শীত বা এই অঞ্চলের তাপমাত্রা সেটি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখি এরই মধ্যে কিন্তু আকাশে সূর্য উঁকি দিয়েছে, তার আলোক ছটা এসে পড়েছে পৃথিবীতে। আমরা দেখছি যে অন্যান্য গত কিছুদিনের তুলনায় আজকে কিন্তু শহরে বা রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি তুলনামূলক বেশি। আজকের যে আবহাওয়া সেটি কিন্তু আসলে মানুষ খুব ভারী কোনো কাপড় ছাড়াই লোকজন ঘর ছেড়ে বের হতে পারছে এবং আকাশে তেমন একটা কুয়াশা নেই। তবে হালকা দমকা বাতাসের কারণে কিন্তু মাঝে মাঝে শরীরে কাঁটা দিয়ে উঠছে শীত। এমনই পরিস্থিতিতে মানুষ ঘর ছেড়ে বের হয়েছে সকালবেলা। তারা আসলে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু এই সুন্দর শীতের সকালটিতে তারা বের হয়েছে ঘর ছেড়ে। তারা জীবিকার অন্বেষণে যারা শ্রমজীবী মানুষ তারা ছুটছে বিভিন্ন স্থানে। এরই মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূরপাল্লার যে যানবাহন সেগুলো এসে পৌঁছতে শুরু করেছে রংপুরে এবং এখান থেকে যে উত্তরের আরও যেসব জেলাগুলো রয়েছে, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী সহ এই অঞ্চলের জেলাগুলো, সেগুলোতে কিন্তু এই সারা রাত ধরে শীতের রাত সারা রাত ধরে আসা যে যানবাহন সেগুলো কিন্তু একটা দুটি করে চলে এসেছে। সেই যাত্রীরা আমরা দেখছি যে রাস্তা অপেক্ষা করছেন, কেউ অপেক্ষা করছেন আসলে যদিও আজকে সরকারি ছুটির দিন, অনেকেই আসলে নিজের কর্মস্থান থেকে তার গ্রামের বাড়ি যাওয়ার জন্যই অনেকে হয়তো রাস্তায় এসে অবস্থান নিয়েছেন, যানবাহনের অপেক্ষায় আছেন তারা। সরকারি ছুটির দিন হবার কারণে কিন্তু আজকে গণপরিবহনের সংখ্যা কিছুটা বেশি থাকার কারণে কিন্তু হালকা যে এই শীতের যে আবহাওয়া এটি কিন্তু মানুষকে তার শরীরে অনুভব করতে হচ্ছে। অর্থাৎ অপেক্ষা করতে গিয়ে কিন্তু হালকা শীতেও তাদের একটি অনুভূতি হচ্ছে। দিন মজুর শ্রেণীর যে মানুষগুলো তারা কিন্তু শহরের যে বিভিন্ন জায়গায় তারা নিত্যদিনের কর্মজীবন যাদের যেসব স্থানে শুরু হয় সেখানে যাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু ঘর ছেড়ে বের হয়েছে। তারা কেউ বাজার দোকানপাট খোলার উদ্দেশ্যে তারা বের হচ্ছে। আগেই বলেছি যে আসলে এই অন্যান্য দিন গত বেশ কয়েকটি দিন আসলে এই অঞ্চলের মানুষ সূর্যের দেখা পায়নি, কিন্তু আজ এরই মধ্যে কিন্তু সূর্য আকাশে উঁকি দিয়েছে এবং আমরা দেখছি যে সোনালি রোদের ছটা এসে পৌঁছেছে। এই সুন্দর রোদ একটি অন্যরকম একটি অনুভূতি নিয়ে মানুষের জীবনযাত্রা এখানে শুরু হচ্ছে। গত কয়েকদিনে কিন্তু শীতের তীব্রতার কারণে এই অঞ্চলে আমরা জানি দারিদ্র্যপীড়িত অঞ্চল হওয়ার কারণে এখানে কিন্তু অনেক গরিব মানুষের বসবাস এবং অনেক সময় আসলে শীত নিবারণের জন্য যে তাদের সক্ষমতা সেটি না থাকার কারণে অনেক মানুষ কিন্তু কষ্ট সহ্য করে এবং গত
কয়েকদিন ধরে শীতের তীব্রতা থাকার কারণে কিন্তু শীতজনিত নানান রোগবালাই ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু এবং যারা প্রবীণ মানুষ আছেন তারা কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে এই অঞ্চলের যে সরকারি বিশেষ করে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু রোগীর ভিড় বাড়ছে। গত কয়েকদিনে আসলে কয়েকশো শিশু ডায়রিয়া সহ শীতজনিত নানান রোগ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল যে আছে সেখানে তারা ভর্তি হয়েছে এবং সেখানে মেডিসিন বিভাগে বিশেষ করে দেখা গেছে আসলে প্রবীণ যে মানুষজন আছে সেসব তারা কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়েছেন। একটা পর্যায়ে আমরা দেখেছি যে আসলে রোগীর চাপ এত বেশি ছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো চিকিৎসা ব্যবস্থাপনাগতভাবে তারা কিন্তু সেটি সামাল দিতে গিয়ে খুব কষ্ট পোহাতে হয়েছিল। তবে সেই পরিস্থিতি শীত কমার কিছুটা কমছে, যার কারণে সেই হাসপাতালের যে রোগীর ভিড় সেটিও কিছুটা হলেও কিন্তু কমছে। এই অঞ্চলে রংপুর শহরে আমরা জানি অসংখ্য বস্তি আছে যেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করে, যার কারণে এইসব মানুষ কিন্তু শীতের রাতগুলো অনেক কষ্ট করে কাটিয়েছে। আমরা দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে অথবা জ্বালিয়ে তারা আগুনের আশেপাশে থেকে আসলে শীত নিবারণের চেষ্টা করেছে। প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করে তাদের শীত থেকে রক্ষার চেষ্টা করা ছিল। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলের শীতের সর্বশেষ। জাফর। রংপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। খেলার খবর, অলরাউন্ডার মিরাজের প্রথম সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 430 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। উইন্ডিজের পক্ষে 4টি উইকেট নিয়েছেন জোমেন ওয়ারিকান। দ্বিতীয় দিন শেষে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজের বোলিং তোপের মুখে 2 উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ 75 রান। বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ইকবাল হোসেন ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন। মহামারী করোনার কারণে গত 1 বছর ধরে খেলাধুলা বন্ধ থাকায় অনাহারে দিন কাটছে তার পরিবার। প্রতিবন্ধী এই খেলোয়াড়ের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন ইকবাল হোসেনের নিজ গ্রামবাসী ও ক্রীড়া সংগঠকরা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে প্রায় অচল হয়ে যায় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ইয়াসিন খানের ছেলে ইকবাল হোসেনের জীবন। কিন্তু অদম্য মানসিক শক্তি আর চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হন ইকবাল। কিন্তু বাম পায়ে আর শক্তি থাকে না, উরু থেকে পায়ের পাতা পর্যন্ত আকৃতিতে পরিবর্তন আসে। 2015 সালে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিমে খেলার সুযোগ হয়ে যায় ইকবালের। এরপর থেকে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন দেশ ও দেশের বাইরে। কিন্তু জাতীয় টিমে খেললেও পারিবারিক আর্থিক কষ্ট দূর হয়নি ইকবালের। খেলার পাশাপাশি খুলনার একটি খাবার হোটেলে কাজ করে মা ও মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের ভরণ পোষণের ব্যবস্থা করতেন তিনি। আমার আব্বু মারা গেছেন, ছোট ভাইটা মানসিক রোগী। আর এই যে ঘরের জীর্ণশীর্ণ অবস্থা, এটা লোকজন দেখলে যে আমি বলতে এখন লজ্জা লাগে যে আসলে আমি বাংলাদেশ টিমের সদস্য, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলি। আসলে সত্যি কথা বলতে অনেক কষ্টের ভিতরে জীবন কাটাইতেছি। করোনাকালীন সময় টুর্নামেন্ট বন্ধ হওয়ার সাথে সাথে হোটেলের কাজও চলে যায় ইকবালের। ভাঙা ঘর নিয়ে খেয়ে না খেয়ে দিন যায় মা ছেলের। এই অবস্থায় সরকারি সহযোগিতার জন্য আবেদন করেছেন প্রতিবন্ধী এই খেলোয়াড়। গর্ববোধ মনে করি, কিন্তু নিজেগত শারীরিক অবস্থা খুবই খারাপ, তাতে তো কষ্ট হয়। ভাত খাওয়ার কখন থাল আছে খালি, এছাড়া আমার আর কিছুই নাই। সরকারিভাবে কিছু সহযোগিতা ওর জন্য পাই, এই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করলে আমরা সকলেই আনন্দিত হব। একান্ত ঘর নাই, কিছু না, সরকার যদি টাকা তাহলে ঘরটা দিতে পারে। সে বিদেশে যে নাম করেছে, আসলে সেটা সরকারের একটু দেখা উচিত। এই খেলোয়াড়টা সরকারিভাবে যতটুকু পারে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে, আমাদের বিসিবি আছে, এনএসসি আছে, আমাদের জেলা ক্রীড়া সংস্থা আছে, সবাই যদি এগিয়ে আসে তাহলে ওর কিছুটা দুর্দশা লাঘব হবে। জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট টিমে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেন ইকবাল হোসেন। সময় সংবাদ, বাগেরহাট। 64 জেলার অংশ হিসেবে এবার ময়মনসিংহে হয়ে গেল বাফুফের প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম। 2 দিনব্যাপী 300-র বেশি কিশোরের অংশগ্রহণে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাছাই। আগামীর তারকা হওয়ার স্বপ্নে বিভোর কিশোররা উচ্ছ্বসিত বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়ে বয়সভিত্তিক দলের মোড়কে এখান থেকে জামাল সুফিলদের উত্তরসূরির খুঁজে বাফুফের কোচরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট।
ছোটদের চোখে বড় স্বপ্ন, আগামীর তারকার খুঁজে তৃণমূল বাছাই কার্যক্রমে ফুটবল ফেডারেশন। লাল সবুজ জার্সির কান্ডারি হতে রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে হাজির ৩০০-রও অধিক কিশোর। জেলার বিভিন্ন এলাকা থেকে শিশু কিশোররা অংশ নেয় বাছাই প্রক্রিয়ায়। বাছাই কার্যক্রমের দ্বিতীয় দিনে তাদের নিয়ে ম্যাচ খেলার আয়োজন করে বাফুফের নির্ধারিত কোচরা। ময়মনসিংহের 2 দিনের বাছাই কার্যক্রম শেষ হলেও জানানো হয়নি কাদের ভাগ্যে জুটেছে বাফুফের ক্যাম্পে যাওয়া। তবে স্বপ্নে বিভোর কিশোররা ভবিষ্যতে তারকা ফুটবলার হওয়ার এই পথ অতিক্রম করার সুযোগ পেলে দিতে চান যোগ্যতার প্রমাণ। স্বপ্ন জাতীয় দলে খেলার, সেখানে যেন অংশগ্রহণ করতে পারি। আমি যদি চান্স পাই আমার ফুটবলের আশা পূরণ হবে। আমি অনেক পরিশ্রম করে ফুটবলার প্লেয়ার হতে চাই। আমি এখানে এসেছি খেলার জন্য, আশা করি আমি একদিন ভালো বড় প্লেয়ার হব। আমরা এখান থেকে ঢাকা গিয়ে খেলতে পারবো, যদি আমাদের সুযোগ হয় খেলার, তাহলে আমরা বড় পর্যায়ে খেলতে পারবো। এদিকে চলতি বছর অনূর্ধ্ব 15 এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সাফ অনূর্ধ্ব 15 দল নির্বাচন সহ পরবর্তীতে বয়সভিত্তিক দল গঠনে ফুটবলারদের পাইপলাইন তৈরি করতেই এই বাছাই কার্যক্রম বলে জানালেন বাফুফে কর্মকর্তারা। পার্টিসিপেট অনেক, এদের মধ্যে বয়স্কও আছে, আবার বয়সের নিচে অনেক আছে। আমরা যেটা চাচ্ছি অনূর্ধ্ব 15, 14+। আমরা যেটা খুঁজছি যে ট্যালেন্ট, এটা খুব কমই পাওয়া যাচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি আর কি। 2021-এ যেটা সাফ হবে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমরা 2022-এ আন্ডার-16, 2023-এ আন্ডার-17 খেলবে কোয়ালিফাই করে। সো আমরা এখন থেকে আমাদের পাইপলাইনটা আমরা তৈরি করতেছি। আগামী 19 ফেব্রুয়ারি ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 সপ্তাহ পরই দেয়া হতে পারে করোনা টিকার দ্বিতীয় ডোজ। প্রত্যাশা অনুযায়ী হয়নি রেজিস্ট্রেশন। গণহারে প্রয়োগের জন্য প্রস্তুত রাজধানীর 43টি কেন্দ্র। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে ফ্লাইট নামলেই মেলে শত শত পিস স্বর্ণের ভার। গত 4 মাসে বৈধভাবে এসেছে 4 মেট্রিক টন। বাড়ছে রাজস্ব আয়। এবং শরণার্থী প্রবেশে আরও উদার হবে যুক্তরাষ্ট্র। নতুন পররাষ্ট্রনীতি ঘোষণায় বাইডেন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।